একলা একা গহীন রাতে কে ডাকে? সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই ডাকিনীর সেকেন্ড এপিসোডে। এখানে রাত নামে আগেই আর গল্প শেষ হয় না কখনো। প্রত্যেক শনিবার আমি অমিত নিয়ে আসি ডাকিনী দ্য হরর পডকাস্ট। এখানে গল্প নয়, অভিশাপ বাঁচে। ডাকিনীর সেকেন্ড এপিসোডে আজকে শোনাতে চলেছি শেষ রাতের যাত্রী। গল্পটি ফিল করার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। শুরু হচ্ছে গল্প শেষ রাতের যাত্রী। লোকমুখে শুনেছি অনেক গল্প, কিন্তু আমি নিজে ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করতাম না। মনে হতো ভূত প্রেত এগুলো আসলে গুজব। কিন্তু আজ থেকে প্রায় 2 মাস আগে এক অন্ধকার রাতে আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা আমার ওই ভ্রান্ত ধারণাকে ভেঙে ফেলে। সেই রাতের কথা ভাবলেই আজও আমার গা শিউরে ওঠে। সেই দিনের পর থেকে আমার সারা শরীরের কোনায় কোনায় ঢুকে গিয়েছিল ভয়। দিনটা ছিল শুক্রবার। দুপুর 3:30টার অ্যালার্মে আমার ঘুম ভাঙে। সেদিন আমার নাইট ডিউটি ছিল। আমি ইস্টার্ন রেলওয়ের আন্ডারে একজন পয়েন্টসম্যান হিসেবে চাকরি করি। কোয়ার্টার থেকে আমার ডিউটির জায়গা প্রায় 10-12 কিলোমিটার দূর। রেল গেটে আমার কাজ ছিল সিগন্যাল ট্র্যাক করা আর সময় মতো গেট ফেলানো ও তোলা। সাধারণত 12 ঘন্টার ডিউটি হয়, কিন্তু এই রুটে রাত 1টার পর ট্রেন চলাচল করে না, তাই আমার 8 ঘন্টা ডিউটি। ব্যাগপত্র নিয়ে বিকেল 4:30টার সময় রওনা দিলাম। 5টা থেকেই আমার ডিউটি শুরু হবে। সময় ঠিক 1 মিনিট আগেই পৌঁছে গেলাম রেলগেটের অফিসে। বেশ ভালোভাবেই কাজ করতে লাগলাম। বিকেল গড়িয়ে সন্ধে হলো, সন্ধে গড়িয়ে রাত। এতক্ষণে প্রায় অনেকগুলো ট্রেন পাস হয়ে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া সেরে পুনরায় কাজে মন দিলাম। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। একটা সময় ট্রেন আসা কমতে থাকলো। রেলগেটের আশেপাশেও বেশ ফাঁকা, কোনো মানুষজন নেই। একটা দোকানের আলো এখনো জ্বলছে। রাত 1:45টার মিহিরগঞ্জে ট্রেন আসার সময় হয়ে এলো। কিছুক্ষণ পর নোটিশ মেনে ট্রেনটা পাস করলো। অফিসের বারান্দায় বেরিয়ে দেখি দোকানটাও বন্ধ হয়ে গিয়েছে। আমার এখানে আর 10 মিনিট থাকতে হবে, তারপরেই আমি কোয়ার্টারে ফিরব। সমস্ত ফাইলগুলি ড্রয়ারে রেখে ব্যাগটা গুছিয়ে নিলাম। নোটিশ এলেই বেরিয়ে যাব। রেলগেটের এই নিস্তব্ধ এলাকা বেশ গা ছমছমে। মাঝে মাঝে এমন আওয়াজ কানে ভেসে আসে যে রীতিমতো চমকে উঠি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:10। আমার পরে যার ডিউটি তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। এই রুটে এত রাতে ট্রেন না চললেও মাঝে মাঝে কয়েকটা ইমার্জেন্সি ইঞ্জিন পাস হয়। ব্যাগটা কাঁধে নিয়েই বেরিয়ে পড়লাম। রেলগেটের চত্বরে আমি ছাড়া আর একটাও জনপ্রাণী নেই। এই এত বড় জায়গাটা ঝিমিয়ে পড়ে রয়েছে রাতের গভীর অন্ধকারে। হাঁটতে হাঁটতে রেলগেট পেরিয়ে বাস স্টপে আসি। এত রাতে একটাও গাড়ি ছিল না। এটা যদিও আমি আগেই আন্দাজ করে নিয়েছিলাম। অগত্যা যাত্রী প্রতীক্ষালয়ে বসে রইলাম। সেখানে একটিমাত্র আলো টিমটিম করে জ্বলছে। এত রাতে যে কোনো গাড়ি আসবে না তা আমি জানতাম, কিন্তু তা সত্ত্বেও বসে রইলাম, যদি আসে। এভাবে প্রায় 8 ঘন্টা কেটে যায়। অবশেষে ঠিক করলাম বাকি পথটুকু হেঁটেই যাব। পথঘাট বড়ই অন্ধকার। তবে আমার কেন জানি না আজ বড় ভয় ভয় লাগছিল। এই এত রাতে একা একা গাছপালায় ঘেরা এই পথ দিয়ে ফিরতে হবে। মাথার উপরের অন্ধকার আকাশ আর পায়ের নিচের অন্ধকার রাস্তা। রাস্তার 2 ধারে বড় বড় গাছও রয়েছে। টর্চ লাইটটা জেলে আমি দ্রুত গতিতে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসেছি, তবুও কোনো গাড়ির দেখা পেলাম না। সত্যি বলতে আমার মনে এখনো ক্ষীণ আশা ছিল যে একটা না একটা গাড়ি ঠিক আসবে। এতক্ষণে বোধহয় সেই আশাটুকুও নিভে গেল। বিভৎস অন্ধকার কাটিয়ে এগোতে লাগলাম। হঠাৎ চোখের সামনে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। টর্চ লাইটের আলোয় দূরে কিছু একটা চকচক করছে। এগিয়ে গেলাম সেদিকে। কাছে গিয়ে দেখি একটা অটো দাঁড়ানো। এই নির্জন ফাঁকা জায়গায় অটোটাকে দেখে আমি বেশ অবাক হলাম, তবে আনন্দও পেলাম। এই এতটা পথ এখন আর হেঁটে হেঁটে যেতে হবে না। কাছে গিয়ে দেখলাম অটোর সামনে বসে রয়েছেন ড্রাইভার। প্রথমে ভাবলাম
একেবারে অটোর মধ্যে গিয়ে বসি। তারপর মনে হলো এই নির্জন সময়ে আচমকা যদি অটোতে চেপে বসি, লোকটা যদি ভয় পেয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি ঘুমোচ্ছেন, সজাগও যে রয়েছেন তাও ঠিক বোঝা যাচ্ছে না। একবার মনে হলো যাই, লোকটাকে একবার গিয়ে ডাকি। যদি ঘুমিয়ে থাকেন তবে তাকে জাগিয়ে বাকি পথটুকু এই গাড়িতেই চলে যাব। ভাড়া যদি একটু বেশি নেবে। এই অসময়ে একটু সাহায্য করলে 2 টাকা বেশি দেওয়াই যায়। মনে মনে এই স্থির করে 2 পা এগিয়েই থেমে গেলাম। হঠাৎ কেন জানি না মনটা বড় বিচলিত হচ্ছে। এক অস্থায়ী অথচ তীক্ষ্ণ ভয়ে ভীত হয়ে উঠছি আমি। আচ্ছা, এটা কোনো ট্র্যাপ নয় তো? আমি যদি লোকটার কাছে যাই আর তারপর যদি আশপাশ থেকে বেরিয়ে আসে কয়েকজন স্ট্রেঞ্জার আর এই গহীন অন্ধকারের ঘোরালো রাতে আমার কোনো ক্ষতি করে দেয়? সঙ্গে যদিও কোনো মূল্যবান জিনিস নেই, তবুও প্রাণটা যে অমূল্য। যদি ড্রাইভারের কাছে যেতেই রাগের বশে হলেও তিনি আমায় আঘাত করে বসেন, এই রাতে এমন জায়গায় কেউ যদি প্রবল আর্তনাদ করেও প্রাণটি হারায়, তবুও যে নিজেকে কোনোভাবে রক্ষা করবে এমন আশা না করাই ভালো। ধুর, কী সব ভাবছি আমি! এই উদ্ভট চিন্তাও যে আমার মাথায় আসতে পারে, এটা ভেবেই নিজের প্রতি বেশ একটা হাসি পেল, তবে ভয়ও পাচ্ছি। ভাবলাম কিছুটা দূর থেকেই পায়ের শব্দ করে একটু মিথ্যে মিথ্যে কাশি দিই, তাতে যদি লোকটার ঘুম ভাঙে। লোকটার কোনো হেলদোলই নেই। আর একটু কাছে গিয়ে খেয়াল করলাম লোকটার চোখ দুটো খোলা, তিনি সামনের দিকেই তাকিয়ে আছেন। সাহস করে ডাক দিলাম, দাদা, ও দাদা, শুনতে পাচ্ছেন? হাতের টর্চটা লোকটার দিকে জেলে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা যায় না। লোকটার সারা শরীর রক্তে ভরা, একাধিক আঘাতের চিহ্ন, যেন কেউ প্রতিহিংসার বশে কুপিয়ে কুপিয়ে লোকটার সারা শরীর ফালি ফালি করে দিয়েছে। বুক, পেট সহ মাথার উপরেও বড় বড় 2 ফালি। অনর্গল রক্ত পড়ায় তা জমাট বেঁধে গেছে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছে। এ কেমন বিশ্রী চেহারা! এই নির্জন স্থানে কেউ যেন প্রতিশোধ নিতে মনের মতো করে টুকরো টুকরো করে রেখে গেছে লোকটাকে। এই মুহূর্তে যে আমার ঠিক কী করা উচিত তা আমি বুঝতে পারছি না। পালিয়ে যাব? যদি কোনোভাবে এই খুন করা লাশটা আবার জীবিত হয়ে ওঠে? দাদা, আমাকে পালাতেই হবে এবারে। এই স্থান আমার জন্য বিপজ্জনক। টর্চটা শক্ত করে ধরে প্রবল বেগে ছুটতে আরম্ভ করলাম। আমার পায়ের শব্দে এই নিঝুম পরিবেশটা সজাগ হয়ে উঠছে। অটোটাকে পেছনে ফেলে আমি কেবলই ছুটে চলেছি। ছুটতে ছুটতে অনেকটা পথ চলে এসেছি, আর ছোটা যাবে না। দম ঘন হয়ে আসছে। একটু থেমে শ্বাস নিলাম। নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি বা কী করে। হঠাৎ খেয়াল করলাম পেছন থেকে একটা গাড়ি আসছে। এটাও অটো। সারা শরীর এবার শিথিল হয়ে উঠছে আমার। এটা কি সেই অটো যেটার মধ্যে ছিল ওই খুন করা কোপানো দেহটা? কি হবে এখন? নাকি এটা অন্য কোনো গাড়ি? আমি আর কিছু ভাবতে পারছি না। মাথা নিচু করে সামনের দিকে হাঁটতে লাগলাম। এবার যাই হয়ে যাক না কেন, আমায় ভয় পেলে চলবে না। এখন যা হবার তাই হোক। মাথা নিচু করে হনহনিয়ে হাঁটছি। অটোটা অনেক কাছে চলে আসছে। আমার শরীরের রক্ত যেন ক্রমে বরফ হয়ে উঠছে। এক সময় অটোটা আমার একেবারে সামনে চলে এলো। বাবু, যাবেন? ভয়ে ভয়ে আমি তাকালাম লোকটার দিকে। না, এটা তো কোনো খুন করা লাশ নয়। এটা তো আর একটা মানুষ। এটা তো একটা মানুষ, জলজ্যান্ত মানুষ, একটা প্যাসেঞ্জার অটো ড্রাইভার। ভয়ে ভয়ে বললাম, না, যাব না। আরে বাবু, এত রাতে এই পথে একা একা যাওয়াটা ঠিক হবে না, আপনি উঠে আসুন। এই রাস্তায় একা একা যাওয়াটা যে একেবারে ঠিক হবে না তা তো আমি টের পেয়েই গেছি, কিন্তু একটু কৌতূহলী হয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি আসার সময় রাস্তায় একটা অটো দাঁড় করানো দেখেছিলেন দাদা? অটো? আরে না না, এই পথে রাতের বেলায় কোনো গাড়ি টাড়ি চলে না, অটো আসবি কোথা থেকে? আমি গুম মেরে দাঁড়িয়ে রইলাম। তারপর কি একটা ভেবে অটোতে চেপে বসলাম। অটো চলতে আরম্ভ করলো। অটোর গতি আর আমার মনের ভয়ের গতি ক্রমশ বেড়েই চলেছে।
কোথায় যাবেন বাবু? দুর্গা স্পোর্টিং ক্লাবের এরিয়ায় যে রেলওয়ে কোয়ার্টার রয়েছে ওখানেই। ও আচ্ছা আচ্ছা, তো আপনি সরকারি লোক আছেন, এত রাতে ডিউটি থেকে ফিরলেন বুঝি? হ্যাঁ, আমার মনে একটা চিন্তা তখনও ছিল, লোকটা কি সত্যি ওই মরা লাশের অটোটাকে দেখতে পায়নি? তবে তা উধাও হয়ে যাবেই বা কী করে? লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, সত্যি করে বলুন তো, আপনি আসার পথে কোনো অটো দাঁড় করানো দেখতে পাননি? আরে না বাবু, রাস্তা তো একেবারে ক্লিয়ার ছিল। কিছু কি হয়েছে বাবু? আমি একটু ইতস্তত বোধ করলাম। লোকটাকে কি বলবো যা ঘটেছে? কিছু কি হয়েছে? আসলে আসার পথে হঠাৎ রাস্তায় একটা অটো দাঁড় করানো দেখতে পাই। কাছে গিয়ে দেখি অটো ড্রাইভার খুন হয়ে পড়ে রয়েছে। কি বলছেন বাবু? এ তো সাংঘাতিক ব্যাপার আছে। হ্যাঁ, কেউ যেন কুপিয়ে কুপিয়ে লোকটার সারা শরীর ফালি করে দিয়েছে। আমিও তো এই পথ ধরেই আসছিলাম। কোথায় এর মধ্যে তো অত বড় অটো, অত বড় লাশ, আমার চোখে তো কিছুই পড়লো না। আচ্ছা, ওই ড্রাইভারকে দেখতে কেমন? লোকটার বয়স ধরুন ওই 40-এর উপরে হবে। গালে কাঁচা পাকা দাড়ি ছিল। আর কি হলো বাবু, বলুন। ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে লোকটাকে যে আসলে দেখতে কেমন তা আমি খেয়াল করিনি। একটু দেখুন তো বাবু, ওই লোকটা কি দেখতে এরকম কি না? সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশ ভয়ানকভাবে বদলে গেল। লোকটা তার শরীর থেকে চাদরটা সরাতেই দেখতে পেলাম সেই একই রকম কোপানোর দাগ। মাথার দুই পাশে রক্ত বাঁধা সেই দাগ দুটো স্পষ্ট হয়ে উঠল। লোকটার চেহারাটা এক মুহূর্তে বদলে গেল। এই তো সেই মরা লাশটা। এ কি দেখছি আমি আর নিজের মধ্যে রইলাম না। এখন কি করব? আমি চিৎকার করব নাকি লাফ দেব? এতক্ষণে গাড়িটা ভীষণ গতিতে ছুটছে। এই চলন্ত গাড়ি থেকে যদি আমি লাফ দিই তবে আধখানা হয়ে যাব। লোকটা কর্কশ গলায় বলছে, কি বাবু, চিনতে পারছে না ভাই? দেখুন। হঠাৎ গাড়িটা একটা শক্ত গাছে তীব্রভাবে ধাক্কা খেল। আমি ছিটকে বেরিয়ে রাস্তার মধ্যে গিয়ে পড়লাম। আওয়াজ শুনে বুঝলাম অটোটা বোধহয় ভেঙে চুরে গেছে। মাথায় ভীষণ জোরে একটা ধাক্কা লাগলো। আমার সারা শরীরের ব্যথাকে আমি আর অনুভব করতে পারছি না। দেখুন বাবু, দেখুন, চিনতে পারছেন কি না? যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়নি, ভোরবেলা। চারিদিকে তখনও গাঢ় অন্ধকার। মাথার যন্ত্রণাটাকে ভীষণভাবে অনুভব করছি। ব্যাগটাকে কাঁধে নিয়েই কোনো রকমই উঠে দাঁড়ালাম। চেয়ে দেখলাম, কোথায় সেই অটো, কোথায় সেই গাছ, কোথায় বা সেই খুন করা ভুতুরে লাশ? কেউ কোথাও নেই। কিছুই আর বুঝতে পারছি না। ধীর পায়ে কোয়ার্টারের দিকে হাঁটতে লাগলাম। টর্চটা যে কোথায় হারিয়ে ফেলেছি তা খেয়াল নেই। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে উঠছে। সেদিনের পর থেকে ওই পথে আমি আর যাইনি। আমার নাস্তিক মনে সেদিনের পর থেকে জায়গা করে নিয়েছিল ভয়। আজকের গল্প এতটুকুই। এতক্ষণ শুনছিলেন ডাকিনীর সেকেন্ড এপিসোড, শেষ রাতের যাত্রী। ডাকিনীর এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আপনাদেরও যদি কোনো গল্প থেকে থাকে তবে তা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার লেখা গল্প পাঠিয়ে দিন মেল করে অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে। আমি কিন্তু আবার ফিরব সামনের শনিবার ঠিক রাত 8টায়। নিয়ে আসবো ডাকিনীর 3 নম্বর এপিসোড। চটজলদি নোটিফিকেশান পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও অ্যাভেলেবেল। এবার ফোনের স্ক্রিনটা অফ করে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট, হ্যাভ আ গুড ড্রিম।